শুরু করছি এখন প্রকাশ সঙ্গে আছে জি মাহমুদ। বন্যা কি আকস্মিক সেই প্রসঙ্গে আজকে আলাপ করতে চাই। সেই প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে রয়েছেন সর্দার উদয় রায়হান, তিনি নির্বাহী প্রকৌশলী, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ঢাকার, এবং সঙ্গে রয়েছেন আমাদের ডক্টর আতিক রহমান, পরিবেশবিদ, বিজ্ঞানী এবং উন্নয়ন বিশেষজ্ঞ, এবং শেখ রোকন রয়েছেন মহাসচিব রিভারাইন পিপল। তিনজনকেই স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের আয়োজনে। যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেটি আপনাদের সবারই অবগত। তো বন্যা কি আকস্মিক, এটি আমাদের আজকের আলাপের বিষয়। আলাপটা শুরু করতে চাই সর্দার উদয় রায়হান আপনাকে দিয়েই। সেটি হচ্ছে সবসময়ই যখন আমরা টেলিভিশনের স্ক্রিনে আমরা চোখ রাখি, অনুসরণ করি, আপনি কখন ব্রিফিং করছেন সেই তথ্যগুলো আমাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করি সবার কাছে। তো যেটি খুব সামনে যে প্রশ্নটি এসেছিল যে এই বন্যাটা কি আকস্মিক কিনা, মানে কোনো পূর্বাভাস কি ছিল কিনা, ভারত কি আমাদের পূর্বাভাস দিয়েছিল কিনা, না দিয়ে থাকলে কেন দেয়নি, যদি আমরা জেনেই থাকতাম যে এই ধরনের একটি ফ্ল্যাশ ফ্লাড বা এই ধরনের একটি বিপর্যয় আসতে যাচ্ছে আমাদের উপরে, আমরা সেটি প্রচারণা কেন দেখলাম না বা কেন সতর্ক হওয়ার সুযোগ পেলাম না? উদয় রায়হান। জি ধন্যবাদ। আজ বর্তমান যে তথ্য দেখা যাচ্ছে তাতে এখনও বর্তমানে দেশের অন্তত 5টি জেলার 8টি প্রধান নদীর বিভিন্ন পয়েন্টে পানি বিভূষণের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং আমরা বিগত কয়েকদিনে দেখেছি মূলত আমাদের দেশের পূর্বাঞ্চলীয় জেলাগুলো আক্রান্ত হয়েছে। হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ইত্যাদি জেলা, এবং সেই সাথে উপকূলীয় কিছু জেলাও। তো মূলত আমাদের যে উজানের ভারতের ত্রিপুরা প্রদেশের থেকে নেমে আসা নদীগুলোই মূলত আসলে আমাদের এই রাজ্যগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি করেছে। এবং আমরা জানি যে ত্রিপুরা আসলে মূলত একটা পাহাড়ি উপত্যকা, এবং সেখান থেকে আসলে যে নদীগুলো নেমে আসে সেগুলো আমরা বলি যে আকস্মিক বন্যাপ্রবণ নদী বা ফ্ল্যাশি রিভার। তো সেগুলো খুব দ্রুত গতিতে নেমে আসে। তো মূলত আসলে আমাদের এই বর্তমান যে ঘটনাটি সেটি মূলত প্রথম শুরু হয়েছে, আমরা দেখতে পেয়েছি যে বিগত 17 বা 18 তারিখের দিকে আমাদের পশ্চিম উপকূল এবং একই সাথে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে সন্নিকটবর্তী স্থানে একটি লঘুচাপ তৈরি হয়, মৌসুমী লঘুচাপ। পরবর্তীতে সেটি আসলে দীর্ঘ 2 দিন সেখানে অবস্থান করে। রায়হান ভাই, মানে আমরা স্পেসিফিক জানতে চাই, সেটি হচ্ছে এই পূর্বাভাস কি ছিল আপনাদের কাছে? জি, আসলে আমরা যেটা দেখেছি যে এটা হচ্ছে মূলত হচ্ছে আকস্মিক বন্যা, এবং আকস্মিক বন্যার ক্ষেত্রে আসলে যে মূলত হচ্ছে সবচেয়ে বেশি দায়ী যেটা হচ্ছে বৃষ্টিপাত। মানে উজানের যে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে আমরা বলি যে 3 থেকে 6 ঘন্টার মধ্যেই মানে পানি যেটা ভাটিতে প্রবেশ করে সেটাকে বলে যে সেটা আমরা সাধারণভাবে বলি আকস্মিক বন্যা। তো সেই হিসাবে দেখা গেছে যে আমাদের যে মৌসুমী লঘুচাপটি ছিল সেটি প্রথমের দিকে মানে সেটার প্রাথমিক একটা পূর্বাভাস ছিল যে সেটি হচ্ছে সম্ভবত ভারত অভিমুখে যেতে পারে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সেটি কিছুটা অনিশ্চয়তা ছিল এটির মধ্যে। সেটি 19 তারিখ রাতের দিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে যায়, এবং 19 থেকে 20 তারিখের মধ্যবর্তী সময় এই প্রবল বৃষ্টিপাত সংঘটিত হয়, এবং এর ফলে আমরা দেখতে পেয়েছি যে বন্যা সংঘটিত হয়। ভারত থেকে আমরা কোনো ধরনের সংযোগ পাইনি, কোনো তথ্য পাইনি। আমি দেখেছি যে আপনি ব্রিফিং এক সময় বলেছেন বা মন্তব্যে বলেছেন, সেটা হচ্ছে অবকাঠামোগত মানে কোনো ধরনের তথ্য আদান প্রদানের কোনো সুযোগ এখনো পর্যন্ত নেই, তাই কি? জি, তবে হচ্ছে উজানের যে বিভিন্ন পানি সমতল তথ্য সেগুলো নিয়মিতভাবে ভারত থেকে বাংলাদেশ লাভ করছে। যেমন উজানে কুমিল্লার গোমতীর অমরপুর পয়েন্ট আছে, যেটা বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় 80 কিলোমিটার উজানে। সেটি তথ্য নিয়মিত ভিত্তিতে ভারত প্রেরণ করছে, এবং সেই সাথে বিভিন্ন ভারতের যে কেন্দ্রীয় জলমাধ্যম রয়েছে। মানে প্রচারে কেন দেখলাম না? সতর্কবার্তা, প্রচারণা, মানুষকে সতর্ক করা, সেই জায়গাটি কেন দেখলাম না বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে? জি, সেটি মূলত দুটি কারণ। একটি হচ্ছে এই ঘটনাটি ঘটেছে খুব মানে আকস্মিক বন্যা, এবং আকস্মিক বন্যার ক্ষেত্রে আমরা আসলে জানি যে লিড টাইম হচ্ছে 1 থেকে সর্বোচ্চ 3 দিন। এর বেশি আসলে মানে আকস্মিক বন্যার ক্ষেত্রে কোনো কার্যকরী পূর্বাভাসটা আসলে প্রদান করা সম্ভব হয় না অনেকাংশেই। এবং আরেকটি জিনিস, এবং সেই হিসাবে 3 দিন আগে থেকেই বলা হচ্ছিল যে দ্রুত পানি বৃদ্ধির সম্ভাবনা আছে, এবং এটা আসলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের একটা ভারী বৃষ্টি বর্ষণেরও পূর্বাভাস ছিল 16 তারিখ থেকেই। এবং পরবর্তীতে 19 তারিখে এটাও বলা হয়েছিল বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে যে বিপদসীমা অতিক্রম করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এটা আকস্মিক বন্যা, এটা আসলে 1 থেকে 3 দিনের বেশি লিড টাইম সম্ভব হয়নি। তবে ওই 3 দিন পূর্বেই বলা হয়েছিল যে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ থেকে জনসাধারণকে একটু সতর্ক করা হয়েছিল। পরবর্তীতে 19 তারিখে একদম পরিষ্কারভাবেই বলা হয়েছিল যে পানি বিপদসীমা অতিক্রম করে যাবে। ততদিনে তো বিপদ একদম দ্বার প্রান্তে চলে এসেছে। জি, ফিরবো আমি আপনার কাছে। ডক্টর আতিক রহমান, আমরা শুনছিলাম উদয় রায়হানের বক্তব্য।
19 তারিখে এসে মানে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে যখন আমাদের বিপদ একদম দ্বার প্রান্তে, আপনার কাছে কি মনে হচ্ছে যে এই, আমরা তো জানি যে আবহাওয়ার প্রযুক্তি অনেক বেশি উন্নত হয়েছে, 10 থেকে 15 দিন আগে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া পরিষ্কারভাবে অনেকটাই সম্ভব যে কি আসতে যাচ্ছে, কি হতে যাচ্ছে। এক্ষেত্রে আমরা মানে পিছিয়ে থাকলাম কেন? আবহাওয়ার পূর্বাভাস এবং পানির বিহেভিয়ার, পানির যে স্বাভাবিক পদ্ধতি, দুটোই আমাদের জানা। অতএব আমাদের বোঝা উচিত ছিল যে সামনে একটা বিপদ আসছে। এই বিপদটা কতটা হবে, কোথায় হবে, কতটা, এটা আমার বোধহয় বিজ্ঞানীদের জানা। এটার মধ্যে সারপ্রাইজ থাকার কথা ছিল না। তাহলে আমরা বিপদে পড়লাম সেটা এখন সেটাই হচ্ছে আশ্চর্য, যে আমার মনে হয় এখানে বিজ্ঞানের দুর্বলতার চেয়ে কমিউনিকেশনের দুর্বলতাটা বেশি। আমরা কমিউনিকেটটা করা হয়নি, উচিত ছিল করা। আমাদের রেডিও টেলিভিশন, আমাদের মেকানিজম, ঢাকা বাংলাদেশের এখন প্রায় প্রত্যেকটা লোক দিনে অন্তত কিছু সময় সে দোকানের সামনে টেলিভিশনে বসে দেখুক, রেস্টুরেন্টে দেখুক, কি তার একটা খাদ্য হচ্ছে সব খবরটা সামাজিক যোগাযোগ মাধ্যম, যোগাযোগ মাধ্যমে তার জীবনের পার্ট। এটা থেকে একদম যারা কোনো গৃহে কর্মরত তারাও দেখেন, শিক্ষিত লোকও দেখেন, অশিক্ষিত লোক গ্রামে গঞ্জে সব জায়গায় আছে, স্কুল দোকান সব জায়গায়। অতএব আমাদের এটা বলা যাবে না যে জানা হয়নি, জানার ইচ্ছে ছিল না, তা না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের অবশ্যই মোটামুটি লোকজন জানে যে তাদের এলাকাটা কতটা ভালনারেবল, কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আগে হয়তো হয়েছে, হতবা হয়নি, উড়ো কথা গ্রামের আড্ডায়, শহরের আড্ডায় জানা আছে। তো সেটা না জানাটা বা উৎসাহ না থাকাটা, এটা অস্বাভাবিক বলে আমার কাছে মনে হয়। অতএব সবাই মোটামুটি জানে, আমাদের উচিত ছিল সবাইকে আরও সঠিকভাবে জানানো। এবং আমার ধারণা ছিল যে যেহেতু আমাদের টেলিভিশন, রেডিও কম বেশি প্রত্যেক, মানে এটি চাইলেই আবহাওয়া অফিস, চাইলেই বন্যা সতর্কীকরণ কেন্দ্র, তারা সতর্ক করতে একসাথে পারত, কাজ করতে। এখন একসাথে কাজ করে পারত। যেটা হয়েছে, মানে এখন আমরা দোষ দিতে পারি, দোষ দেওয়ার ব্যাপার না। যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে একটা কোঅর্ডিনেশন অভাব আছে, অথবা আমাদের নর্মাল কোঅর্ডিনেশন, একটা প্রসিজিওর যে এইটা কোঅর্ডিনেট করা হবে বা এই খবরটা পাঠানো হবে, সেরকম একটা পদ্ধতিগত দুর্বলতা বা পদ্ধতিগত ইচ্ছার অভাব বা যাই হোক, সেটা হয়তো রয়ে গেছে। এটা আমরা শুধরে নিতে পারি, সেই কারণে এই ক্ষয়ক্ষতি। জি, সেই কারণে। এবং আমি শেষ কথা যেটা, সেটা হচ্ছে এটা এমন কোনো বড় সমস্যা না যেটা আমরা ইমিডিয়েটলি বেরিয়ে আসতে পারবো না, অর্থাৎ আমাদের পারা উচিত ছিল। রোকন ভাই, আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে আমরা যেটি বুঝতে পারলাম আলোচনা থেকে, যে আমরা যদি আগে জানতে পারতাম তাহলে আমরা মোটামুটি ক্ষয়ক্ষতি এড়াতে পারতাম। সেটি কি প্রক্রিয়া সেটিও শুনবো। আর তথ্য আদান প্রদানের জায়গাটি, সেই জায়গা থেকে আমরা পিছিয়ে আছি কেন? আপনাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই বিষয় নিয়ে কাজ করার। ধন্যবাদ। এখানে দুটো প্রস্তুতির ক্ষেত্রে আমি দুটো জিনিস বলতে চাই। একটা হচ্ছে যে ঠিক আছে, আমরা খবর পেলাম, পূর্বাভাস পেলাম, এরকম হতে পারে। কিন্তু আরেকটা আপনি দেখবেন যে বন্যা মৌসুমটা মোটামুটি নির্ধারিত, যে এটা 6 মাস হয়, মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত, এর মধ্যেই বন্যা হবে, বর্ষণ হবে, এটা হয়ে যায়। তো ফলে আমার মনে হয় আমাদের দিক থেকে এই প্রস্তুতি থাকা উচিত যে সেটা ভারতের দিক থেকে জানালো কি জানালো না, তার আগে আমরা এই 6টা মাস অ্যালার্ট থাকতে পারি। এবং আমাদের বন্যার যে প্রবাহ পথগুলো, যেগুলো হটস্পট, সেগুলো খুবই নির্ধারিত। সাধারণত পাহাড়ে উজানে 3টা নদীর কথা যদি বাদ দেই, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, এগুলো তো মৌসুমি বন্যা আসে। আর পাহাড়ি ঢলগুলোর জন্য আমরা জানি যে ত্রিপুরায় যদি হয়, মেঘালয়ে যদি হয়, পার্বত্য চট্টগ্রামে যদি হয়, বৃষ্টিপাত হয়, যদি অতি বৃষ্টিপাত, তাহলে ঢলগুলো আসবে। ফলে আমাদের দিক থেকে এটা শুধু এবছর না, এ মাসের না, একটা স্ট্যান্ডিং অর্ডার থাকা উচিত যে 6 মাস সব যেগুলো বন্যা সংক্রান্ত অধিদপ্তর আছে, বিভাগ আছে, জনবল আছে, যারা দুর্যোগ সংক্রান্ত অফিসিয়ালগুলো আছে, তারা সবাই 6 মাস আসলে একটু অ্যালার্ট থাকবে সব সময়, যে কোনো সময় হতে পারে পাহাড়ি ঢল। এই বেশি সময় না, তো 6 মাস একটু রিল্যাক্স থাকা যেতে পারে। এক। দ্বিতীয় হচ্ছে আমাদের যে বন্যার পূর্বাভাস সংক্রান্ত মেকানিজম, সেইটার মধ্যে একটা অন্তর্গত একটা ত্রুটি আছে, একটা গলদ আছে। যেমন আমরা 1972 সালে যৌথ নদী কমিশন গঠন হলো, সেখানে 4 নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে আছে এবং বিস্তারিত আছে যে বন্যা নিয়ন্ত্রণ, বন্যার পূর্বাভাস, বন্যা সংক্রান্ত প্রকল্প, এগুলো যৌথ নদী কমিশন করবে। কিন্তু যৌথ নদী কমিশন কখনোই ফাংশন করেনি ঠিক মতো। যেটা বলা হয়েছে যে এরা বছরে অন্তত 4 বার বসবে মিনিমাম, প্রয়োজন হলে আরও বেশি বসবে।
গত 40 বছরে আমরা, গত 50 বছরে আমরা 40 বারও বসতে পারি নাই। তো ফলে এটা আছে। তো সেদিক থেকে আমার মনে হয় যে আমাদের রকম ভাই, মানে এই জায়গাটা কি, মানে তারা কি শুধু শুষ্ক মৌসুম নিয়ে বেশি ডিল করেন বা বেশি আগ্রহ দেখান, অন্য সময়টাতে দেখান না, এরকম কি না? যে স্ট্যাটিউট আছে যৌথ নদী কমিশনের গঠনতন্ত্র আছে, সেখানে তো শুষ্ক মৌসুম আলাদা করে বলা নাই। আপনার শুষ্ক মৌসুমেরটা করতে হবে, বন্যারটাও করতে হবে। বরং আমি দেখেছি যে যৌথ নদী কমিশনের যে গঠনতন্ত্র, সেখানে বন্যা নিয়ন্ত্রণটা বরং বেশি। একসময় আমরা সমালোচনা করেছি যে বন্টনের চেয়ে, সুফল ভাগাভাগির চেয়ে, যৌথ ব্যবস্থাপনার চেয়ে এখানে বন্যা নিয়ন্ত্রণটা কেন বেশি। কিন্তু ফলে শুষ্ক না, বন্যা মৌসুমে তাদের করতে হবে। আমি যে জায়গাটা বলতে চাই যে ভারতের দিক থেকে এটা তো আছে, এবং একটা মেকানিজম আছে, আমাদের MOU আছে যে তারা দিনে 2 বার আমাদেরকে জানায় সেটা। এবং গত বছর থেকে, আমি যদি ভুল না করি, গত বছর থেকে একটা সোশ্যাল মিডিয়া গ্রুপ খোলা হয়েছে, যেটা এই বছর মে মাস থেকে কার্যকর হওয়ার কথা। মে মাসে যেহেতু বন্যা মৌসুম শুরু হয়, তো ফলে ভারতের দিক থেকে গাফিলতি হচ্ছে যে তারা আমাদেরকে জানায়নি, এবং তাদের জানানোটার মধ্যেও হাফ হার্টেড ব্যাপার আছে। কারণ হচ্ছে শুধু অতিবৃষ্টিপাত হচ্ছে কিনা, বন্যার আশঙ্কা আছে কিনা সেটা জানাচ্ছে, কিন্তু তাদের জানানো উচিত যে স্থাপনাগুলো আছে যৌথ নদী সংক্রান্ত, সেখানে সেটা কিভাবে সেটা অপারেশন হচ্ছে, ব্যবস্থাপনা হচ্ছে, সেটাও ভাটির দেশ হিসেবে আমাদেরকে জানানো উচিত। আমাদের এই ব্যাপারে কোনো সমঝোতা স্মারক নাই, চুক্তি নাই, কিন্তু আন্তর্জাতিক রেওয়াজ হচ্ছে এটা। আমরা যদি জাতিসংঘের পানি প্রবাহ সনদ 1997 দেখি, সেখানে বিস্তারিত দেয়া আছে যে ভাটির দেশকে জানাতে হবে। এটা একটা ভাটির দেশের অধিকার, এবং এইটা কোনো অন্য অধিকার না, নিরাপত্তার অধিকার, আমার জানমালের ক্ষয়ক্ষতির প্রশ্ন। ফলে এইটা ভারতের দিক থেকে করা উচিত ছিল, এবং পাশাপাশি আমাদের দিক থেকে প্রস্তুতিটা আরও বেশি হওয়া উচিত, আরও নিবিড় হওয়া উচিত। আমাদের আরও সতর্ক হওয়া উচিত যে 6 মাস আমরা থাকবো, আমরা নিজেরা জানার চেষ্টা করব, এবং প্রস্তুতিটা যদি 6 মাসের থাকতো তাহলে তাহলে এই সংকটটা আমরা অনেক বেশি মোকাবেলা করতে পারতাম। জি, আমাদের সঙ্গে জুমে যুক্ত হবেন কানাডা থেকে মোস্তফা কামাল পলাশ, আবহাওয়া এবং জলবায়ু গবেষক, PhD গবেষক তিনি, সাসক্লোটোয়ান বিশ্ববিদ্যালয়ের। পলাশ, আপনার কাছ থেকে যদি জানতে চাই, আমাদের যে আলোচনার বিষয় একদম সেটি নিয়ে আমরা আলাপ করছিলাম যে বন্যা কি আকস্মিক কিনা, আপনার বিশ্লেষণ কি বলছে? আপনি এই বিষয় নিয়ে বেশ লেখালেখি করছেন, গবেষণা করেছেন, আপনার বিশ্লেষণ কি বলে? এটি কি আকস্মিক বন্যা, নাকি এটি আমরা মোকাবেলা করতে সক্ষম হতাম আগে থেকে তথ্য জানা থাকলে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। প্রথমত যেটি বলতে চাই আমি, যে বন্যার যে এই যে বন্যাটি, এটি আসলে আমাদের সঙ্গে, মানে বন্যার যদি আমরা সংজ্ঞা বলি, আসলে 2 ধরনের বন্যা হয়। একটা হচ্ছে যেটা আমরা খুব দ্রুত, মানে কোন স্থানে খুব ভারী বৃষ্টিপাত হলে, এবং বিশেষ করে যে পাহাড়ি এলাকায় বৃষ্টির পানিটা খুব দ্রুত নেমে আসে, যে সমভূমিতে বা যে আহ, যে দুই পাহাড়ের মাঝামাঝি যে স্থানগুলোতে, সেগুলোতে বৃষ্টিপাত বন্যা ঘটে, যেটাকে আমরা ফ্লাশ ফ্লাড বলি। এটি একটি। আর দ্বিতীয়ত হচ্ছে যে হয়তো আমাদের যে আহ, যে স্থানে বন্যা হয়, সেখান থেকে অনেক দূরবর্তী স্থানে কোনো হচ্ছে ভারী বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতটা দীর্ঘ সময় ধরে হয়তো বন্যা প্লাবিত স্থানে আসে, সেটি একটি সাধারণ বন্যা। তো এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আমরা যদি বলতে পারি যে আমাদের ফেনী, কুমিল্লা এবং ত্রিপুরা যে বন্যাটা হলো, সেটি একটি ফ্লাশ ফ্লাড। কারণ আবার আমরা নির্দিষ্ট ফ্লাশ ফ্লাডও বলতে পারবো না, কারণ আসলে এই বন্যাটা, বৃষ্টিটা হয়েছে 3 দিন ধরে, এবং 3 দিন ধরে এক নাগারে বৃষ্টিপাত হয়েছে। কারণ একদম ফ্লাশ ফ্লাড আমরা সাধারণত অনেক সময় বলি যে 1 থেকে 2 ঘন্টার মধ্যেই প্রচন্ড বৃষ্টিপাত হওয়ার পরে বন্যা হয়, সেটা। তো এই বন্যাটাকে আমরা পুরোপুরি যে ফ্লাশ ফ্লাড বলতে পারবো না, বা আকস্মিক সেটাও বলতে পারবো না। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা জানি যে, একটু আমাকে আগে আমার যে বক্তা বললেন যে এটি হচ্ছে বর্ষাকাল, আমরা জানি বর্ষাকালে বন্যা হয়। তো আমাদের বর্ষাকালে বন্যা হবে, এটাও অস্বাভাবিক না। আচ্ছা, 3 নম্বর হচ্ছে যে অস্বাভাবিক আরেকটা জিনিস না, যেটা হচ্ছে যে আমরা আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কিত যে তথ্যগুলো বিশ্লেষণ করলে আমরা দেখি গত 50 বছরের বাংলাদেশের উপরে বা দক্ষিণ এশিয়া বিশেষ করে, তো আমরা দেখতে পাই যে যে বছর খুবই শক্তিশালী এলনিনো অবস্থা বিরাজ করে পূর্ব প্রশান্ত মহাসাগরে, এবং এর পরের যে বর্ষা মৌসুম, সেই মৌসুমে বাংলাদেশের উপরে খুব বড় বন্যা হয় বা রেকর্ড ব্রেকিং বন্যা। আমরা যদি বিশ্লেষণ করে দেখি, গত 50 বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী যদি আমরা এলনিনোর অবস্থা দেখি, এতে তৃতীয় শক্তিশালী এলনিনো হচ্ছে 87 এবং 88 সালে, অর্থাৎ 87 সালে ডিসেম্বর মাসে সবচেয়ে যে এটা পিকে যায়। এরপরে আমরা 88 সালে বাংলাদেশের ইতিহাসে, গত 50 বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী, মানে সবচেয়ে বড় বন্যা হয়, যেটাতে আমাদের দেশের প্রায় 65% এলাকা প্লাবিত হয়।
এরপরে 1998 সালে আমাদের বন্যা হয়, যে দ্বিতীয় আরেকটি সর্বোচ্চ বন্যা হয়। ঠিক 97 সালে আমাদের হচ্ছে খুব শক্তিশালী একটি এলিনো থাকে। তার মানে এই বছর যেটি হচ্ছে 2023 সালের ডিসেম্বরে, এটি হচ্ছে গত 50 বছরের ইতিহাসে দ্বিতীয় শক্তিশালী হচ্ছে এলিনো। তার মানে এটি যদি হয়, এবং আমাদের বর্তমানে অবস্থায় যেটি হচ্ছে যে পূর্ব প্রশান্ত মহাসাগরে এই অগস্ট মাসে এটি নিরপেক্ষ অবস্থা বিরাজ করছে। তো আবার বললাম যে খুবই শক্তিশালী এল নিনোর পরে যখন নিরপেক্ষ অবস্থা বিরাজ করে যে বর্ষা মৌসুমে, সেই বর্ষা মৌসুমে বাংলাদেশের রেকর্ড ব্রেকিং বন্যা হয়। তো আমরা যদি বলি আবহাওয়া বিজ্ঞানীর যে আমি এক না আবহাওয়াবিদ হিসাবে আমি যদি বলি, আমি জানতাম যে এই বছর একটি বাংলাদেশে খুব বড় মানের বন্যা হবে। জাস্ট প্রশ্নটা ছিল ঠিক কখন হবে, এটা একটি কথা। এরপরে আমি যদি বলি, আপনি হয়তো দেখবেন আমি আমার প্রথম আলোতে একটি কলামে লিখছি এবং সেখানে উল্লেখ করছি যে 4টা আবহাওয়া সম্পর্কিত কারণের কারণে এই ধরনের যে রেকর্ড ব্রেকিং বৃষ্টিপাত হলো। তো এই 4টা কারণের মধ্যে প্রথম আমি যেটা বললাম এল নিনো, আমরা অনেক আগে থেকে জানি, প্রায় 1 বছর আগে থেকেই জানি যে এটা এল নিনো চলতেছে, এবং গত ডিসেম্বর মাসেই জানি এটি শক্তিশালী, বা জানুয়ারি মাসে খুব রেকর্ড ব্রেকিং হয়ে গেছে, দ্বিতীয় সর্বোচ্চ, এটা জানতাম। এরপরে যেটা বলি যে আমাদের আরেকটা জিনিস হচ্ছে আবহাওয়া সম্পর্কিত বিষয়, যেটাকে আমরা বলি মেসনজোলিয়ান অসিলেশন। এটা একটি হচ্ছে প্রশান্ত ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে একটি যে মেঘ সৃষ্টির প্রক্রিয়া, যে কোথাও যে শক্তিশালী মেঘ সৃষ্টি হচ্ছে এবং কোথাও হচ্ছে দুর্বল। এটা আমরা 40 থেকে 60 দিনের একটা সাইকেল, ঠিক আছে। তো এইটাও আমরা এটা আমরা এখন জানি যে এটা কত 15 দিন পরে 20 দিন পরে কোথায় থাকবে। তো এটা আমরা জানতাম যে এই যে বঙ্গোপসাগরের উপরে যে স্থানটার উপরে সবচেয়ে শক্তিশালী অবস্থায় থাকবে, মানে গত 15 তারিখ থেকে ছিল। এবং আমরা এটা বলি এই মেসেঞ্জার অসিলেশনকে আমরা 8টা দশায় ভাগ করি। তো এই দশার মধ্যে যখন এটি 3 নম্বর এবং 4 নম্বর দশায় থাকে, তখন বাংলাদেশে এবং উত্তর ভারতের রাজ্যগুলোতে সর্বোচ্চ সংখ্যক বৃষ্টিপাত জি হয়। পলাশ, তো আমরা এই মোটামুটি জিনিসটা বুঝতে পারছি বিষয়টি, যে আগে থেকেই আসলে সতর্ক হওয়ার মতো যথেষ্ট এলিমেন্ট ছিল। তো সেই বিষয় নিয়ে আরো বিস্তর আলাপ করবো। পলাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে একটি বিরতির পর আবারও ফিরে আসছি আলাপে। দর্শক, বিরতির পর ফিরছি আবারও আলাপে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশ্যে আলাপ করছি বন্যা কি আকস্মিক সেই প্রসঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। সর্দার উদয় রায়হান, এবার আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে আলাপ আলোচনা থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে বৃষ্টি হবে, আকস্মিক বৃষ্টি, মানে বড় ধরনের বৃষ্টি হবে, সেই বিষয়টা আমরা জানতাম, ভারী বৃষ্টি হবে সেটি জানতাম, কিন্তু প্রতিবেশী দেশ যে বাঁধ এর পানি খুলে দিবে সেটি আমরা জানতাম না, তাই তো বিষয়টি। এখন অবকাঠামোগত দু দেশের মধ্যে তথ্য আদান প্রদানের যোগাযোগ বাড়ানোর জন্য আপনাদের উদ্যোগটি কি? জি, ধন্যবাদ। আসলে আমরা জানি যে আসলে প্রতি বছরই বর্ষা মৌসুমে ভাটির দেশ বাংলাদেশে পানি বৃদ্ধি পায়, এবং সেটা আসলে কোনো সময় কম, কোনো সময় বেশি। এবং এর মূল কারণ আমরা সবাই জানি, আসলে এটা প্রাকৃতিক কারণ, এবং এটা মূলত হচ্ছে মৌসুমী জলবায়ু প্রবণ দেশ। আমরা জানি যে বাংলাদেশে যে 4 মাসে, মানে মাত্র জুন থেকে সেপ্টেম্বর, এই 4 মাসে যে বৃষ্টিপাত হয় তা বাৎসরিক গড় বৃষ্টিপাতের প্রায় 80%। অর্থাৎ হচ্ছে মোট বৃষ্টিপাতের 80%ই হয়ে যাচ্ছে মাত্র অল্প একটা সময়, 4 মাসে। এবং এই জন্য স্বাভাবিকভাবেই যখন আমরা প্রতি বছরই দেখি যে বর্ষাকালে নদ নদী ফুলে ফেঁপে ওঠে, এবং এর মূল কারণ হচ্ছে এই উজান থেকে প্রচুর পরিমাণ পানি নেমে আসে স্বাভাবিক প্রক্রিয়াতে। এবং আমরা এও জানি যে আসলে আমাদের দেশের মাত্র 7%, আমাদের প্রিয় বৃহৎ গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা অববাহিকার মাত্র 7% হচ্ছে বাংলাদেশ, এবং 93%ই বাংলাদেশের বাইরে অবস্থিত। সুতরাং দেশের বাইরে থেকে যে বিপুল পরিমাণ একটা বড় এলাকার ফ্লো আসে, মানে বাংলাদেশের 12 গুণ এলাকার বেশি পানি, সেটা আসলে আমাদের ছোট্ট একটা এলাকা দিয়ে প্রবাহিত হয়। তো এটা খুব প্রাকৃতিক ঘটনা যে বর্ষাকালে এটা পানি বাড়বে, এবং ক্ষেত্র বিশেষে বন্যা হতে পারে, কারণ বৃষ্টিপাত কখনো একটু কম হবে, কখনো একটু বেশি হবে। তো এটা একটা স্বাভাবিক ঘটনা। এখন আকস্মিক বন্যার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে এখানে অল্প সময়ে অনেক বৃষ্টি হয়ে যায়, এবং সেই সময় এর ফলে অল্প সময়ে প্রচুর পানি বৃদ্ধি পেয়ে একটা হ্যাভক সৃষ্টি করে, যেটা আমরা এই সময়ে দেখেছি। তো এই যে পানি নেমে আসার প্রক্রিয়াটা, এটা আসলে একটা প্রাকৃতিক ঘটনা না, এটা সবাই মেনে নিচ্ছেন যে আকস্মিক বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে, সবাই মেনে নিচ্ছেন, কিন্তু ওই পানি ছেড়ে দেওয়ার বিষয়টি, সেই জায়গা থেকে আপনারা সতর্কবার্তা পাবেন পরবর্তী সময়ে, সে ধরনের কোনো ধরনের যোগাযোগ, কাঠামোগত যোগাযোগের ক্ষেত্রে আপনারা কি ভাবছেন? জি, আসলে পানি ছেড়ে দেওয়া বলতে এখন যেটা স্বাভাবিক প্রক্রিয়ায় পানি চলে আসে সেটা একটা প্রাকৃতিক ঘটনা, কিন্তু কৃত্রিম যেটা আর থাকে, যেমন কৃত্রিম যদি জলাধার থাকে, যেমন কৃত্রিম কাঠামো, কৃত্রিম ড্যাম বা কৃত্রিম ব্যারেজ, সেক্ষেত্রে আমরা জানি যে ওটার উজানে একটা রিজার্ভার থাকে বা একটা জলাধার থাকে। সেই জলাধারের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে, এবং ক্যাপাসিটি যদি এক্সিড হয়ে যায়, যখন যদি খুবই ভারী বৃষ্টি বর্ষণ হয়, তখন সেটা স্বাভাবিক প্রক্রিয়াতেই একটা ফ্রি ফ্লো আকারে, মানে স্বাভাবিক ফ্লো আকারে সেটা আমাদের নদ নদীতে চলে আসে। তো যেটা বর্ষা মৌসুম, সেখানে আমরা আসলে সবসময় জানি যে উজানে সেটা ড্যামই হোক বা ব্যারেজই হোক, তাদের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, এবং সেটা হচ্ছে কি মূলত শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য মূলত প্রধানত ব্যবহার করা হয়। কিন্তু বর্ষা মৌসুমে আসলে আমরা জানি যে অনেক মানে বলা যায় যে স্বাভাবিক আমাদের ধারণ ক্ষমতার তুলনায় বেশি পানি আসে আর কি।
এবং যেমন আমাদের উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমাদের তিস্তা নদীর উজানের আমাদের বেড়ে তিস্তা নদীতে আমাদের বেড়ে যাচ্ছে ডালিয়া পয়েন্টে, এমনকি মুহুরী নদীতে আমাদের বেড়ে যাচ্ছে। তো সেইগুলোতেও আমরা জানি যে আসলে বর্ষাকালে আমাদের গেট অধিকাংশ সময় ওপেন থাকে, হয়তো ক্ষেত্র বিশেষে বন্ধ করা হয়। কারণ হচ্ছে বর্ষাকালে একটা স্বাভাবিক প্রক্রিয়াতে একটা ফ্লো আসে, যেটা হচ্ছে মূলত আমাদের যে ড্রেনেজ মানে আমাদের যে ক্যাপাসিটি সেটাকে সাধারণত বেশি থাকে। এটা আবার যদি হয় কোনো কারণে পরবর্তীবার, তার আগে কি সতর্কবার্তা আমরা পাবো বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে, সতর্কীকরণ কেন্দ্র থেকে পাবো কিনা? জি, আসলে বন্যা পূর্ব সতর্ক কেন্দ্র অবশ্যই কাজ হচ্ছে, এবং আমরা জানি যে আসলে মৌসুমী বন্যার ক্ষেত্রে আমরা এখনো 10 থেকে 15 দিন পর্যন্ত পূর্বাভাস করছি, কিন্তু সেটা হচ্ছে আমাদের যে প্রধান নদী অববাহিকাতে। কিন্তু আসলে আকস্মিক বন্যার ক্ষেত্রে সিচুয়েশনটা ভিন্ন। এখানে আপনি জানেন যে আমাদের যে বৃহৎ পূর্বাঞ্চলের কথা বলছি, এটা কিন্তু আসলে আমাদের সবগুলো হচ্ছে ট্রিবিউটারি রিভার বা উপনদী। অর্থাৎ হচ্ছে যেমন আমরা বলতে পারি কুমিল্লার গোমতী নদীর কথা, এটা হচ্ছে মেঘনা নদীর একটা উপনদী, এটা এবং এটা ক্যাচমেন্ট সাইজ অনেক ছোট মেঘনা নদীর তুলনায়। ফেনীর কথা বলতে পারি আমরা, মুহুরী নদী, এটা হচ্ছে মূলত সরাসরি গিয়ে এটা বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেল দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়, এটাও একটা উপনদী। এবং একইভাবে সবগুলো নদী দেখবেন এই উপনদী, এবং হচ্ছে এগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এগুলো ছোট ছোট ক্যাচমেন্ট এরিয়া বা ধারণ ক্ষমতা। যেমন বলা যায় যে যেখানে দূরত্বও কম এবং খুবই পাহাড়ি। ফেনী গোমতী হিসাব করি, ওপাশে তিস্তা যদি হিসাব করি তাহলে দূরত্বও কম, অনেক বেশি, দূরত্বও কম, 300 এখানে কিলোমিটার, এখানে তো 70, এখানে 100 কিলোমিটার ভিতরেই, 100 কিলোমিটার ভিতরেই। সুতরাং এটা বুঝতেই পারছি যে এখানে আসলে যে উজান থেকে যে পানি নেমে আসার প্রক্রিয়াটা সেটা খুবই দ্রুত গতিতে হয়, স্বাভাবিক প্রক্রিয়াতেই। তো সেখানে এটাই হচ্ছে আকস্মিক বন্যা। এবং আমি আরেকটু যোগ করতে চাই, পূর্ববর্তী বক্তা বলেছেন যে এটা হচ্ছে দীর্ঘদিন ধরে বৃষ্টি হয়েছে। হ্যাঁ সত্য, দীর্ঘদিন ধরে বৃষ্টি হয়েছে। তো 19 থেকে 20 তারিখ শুধুমাত্র এই সময়টাতে এই 7 দিনে যে বৃষ্টি হয়েছে তার থেকে অর্ধেকের বেশি বৃষ্টি হয়েছে, এটা রেকর্ডে আছে। যেমন মুহুরী নদীর পরশুরাম পয়েন্টে আমরা দেখেছি যে 7 দিনে গড় বৃষ্টিপাত 600 মিলিমিটারের কাছাকাছি, কিন্তু 19 থেকে 20 কেবলমাত্র এক রাতে 12 ঘন্টারও কম সময় 300 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেটা প্রায় অর্ধেক বা অর্ধেকেরও বেশি হতে পারে আর কি। সুতরাং এই যে অল্প সময়ে একটা বড় বৃষ্টিপাত হয়েছে সেটাই মূলত এই ফ্ল্যাশ ফ্লাডটা ট্রিগার করেছে। এর আগে পরে একটা স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। তার মানে এখনো রায়হান ভাই আমরা বলতে পারছি না যে সতর্কবার্তা পাবো যদি এই ধরনের ঘটনা ঘটে। আকস্মিক বন্যার ক্ষেত্রে অনিশ্চয়তা থাকবে, এটা একটা প্রাকৃতিক অনিশ্চয়তা থাকবে। এটা আমি ফিরবো আবার আপনার কাছে। ডক্টর আতিক রহমান, আলোচনায় এ পর্যন্ত যতটুকু বুঝতে পারলাম যে বিপদ এখনো কাটেনি, যদি আবারও এই ধরনের ঘটনা ঘটে আমরা সতর্কবার্তা নাও পেতে পারি, কি করব আমরা তাহলে? জি, আমরা দোষ দিয়ে লাভ হবে না, আমরা কোঅপারেট করতে হবে। আমাদের প্রয়োজন জানা যে একটা হচ্ছে রিস্ক কতটা, তারপরে রিস্ক অ্যাসেস, রিস্কের প্রবাবিলিটি অফ হ্যাপেনিংটা কি। তো অতএব এটা দুটো জিনিস। এখন রিস্ক কতটা এটা বোধহয় জানা বিজ্ঞানীদের, পানি বিজ্ঞানীদের আছে বলে আমার ধারণা। প্রবাবিলিটিটা এটা একটা অভিজ্ঞতার ব্যাপার, আগের অভিজ্ঞতা থিওরিটিক্যাল, তারপরে প্রবাবিলিটি যে হবেই তা না, কিন্তু টু ওয়ার্ক ইন ফেভার অফ দ্য রিডিউসড রিস্ক, আমার বিপদটা যেন কমে, সেই জন্য আমি কি করব, সেই জন্য আমার মনে হয় আমাদের ভারত বাংলাদেশ হতে পারে, আন্তর্জাতিকভাবে হতে পারে একটা কমিশন যেখানে এই রিস্কটাকে অ্যাসেস করে একটা বলবে যে প্রবাবিলিটিটা কী ধরনের। এটা সামগ্রিক একটা জনগণ, একটা এক্সপার্ট গ্রুপের কি বলা যায় প্রেডিকশন। ভুল হতে পারে, এরার থাকতে পারে মার্জিন, কিন্তু আমার ধারণা যে এইরকম একটা এক্সপার্ট গ্রুপ হলে দ্য প্রবাবিলিটি অফ দ্যাট রিস্ক উইল কাম ডাউন। কারণ এনারা হচ্ছেন এক্সপার্ট, 1 নম্বর, 2 নম্বর হচ্ছে অভিজ্ঞতা আছে, 3 নম্বর হচ্ছে আমাদের আগের ডেটা দেখে। অতএব এটা, এবং এই জন্য আমার মনে হয় খুব বেশি টাকা পয়সা খরচেরও ব্যাপার নেই, কিন্তু একটা মেথডোলজি ডেভেলপ করে যেটা কাজ হবে, সায়েন্টিফিক একটা মেথডোলজি, এবং আমরা এরার অফ দ্যাট মেথড, মার্জিন অফ এরার, সেটাও আমরা প্রেডিক্ট করে বলে দেব যে এখানে এত কিলোমিটার বা এত হেক্টর এরিয়া ডুবে যেতে পারে ইত্যাদি। না, আমরা তো এবার শুনছি, নতুন শব্দ শুনছি, মেঘ বিস্ফোরণের কথা শুনছি, ক্লাউড ব্লাস্ট, যেটা আমরা খুব বেশি আগে শুনিনি। বলা হচ্ছে যে ত্রিপুরা থেকে ফেনী 50 থেকে 70 কিলোমিটার, এটি ক্লাউড ব্লাস্টের হ্যাপেনিং ইজ বিয়ন্ড আস, আমরা জানতে পারি। সেটা হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল অফ দি অ্যাটমসফিয়ার। এই হাইড্রোলজিক্যাল সাইকেল অফ দ্য অ্যাটমসফিয়ার আমরা জানি না কতটা আমাদের গ্রাউন্ডেড হাইড্রোলজিস্টরা জানেন। তো এখানে একটা লিঙ্কের ব্যাপার বোধহয় আছে।
দরকার আছে। জি, আমরা একটু শেখ রোকন আপনার কাছে আসতে চাই। আলাপে যেটা দেখলাম সেটি হচ্ছে যে তিস্তার ওপাশ থেকে পানি আসতে বেশ সময় লাগে, কিন্তু যখন ফেনী নদী বা হচ্ছে আমরা যে গোমতীর কথা ভাবছি এখান থেকে খুব দ্রুত চলে আসছে, খুব প্রস্তুতি নেওয়ার আগে। এখনও আমরা যতটুকু বুঝলাম সর্দার উদয় রায়হানের কাছ থেকে যতটুকু বুঝলাম যে ভারত আমাদেরকে পরবর্তীতে যে সতর্কবার্তা দিবে সেই আশ্বাসটুকু এখন পর্যন্ত আর পাইনি, হয়তো বা আলাপ আলোচনার ভিত্তিতে সামনের দিনগুলোতে সেটা হতে পারে। বিপদ কতটুকু কাটলো? বিপদ কাটে নাই, কিছু গোড়ার কাজ আমাদের করতেই হবে। আমি আগেরবার যেটা বললাম যে ঠিক আছে আমরা তো জানি না কখন আসবে, কিন্তু উদয় ভাই যেটা বললেন যে 4 মাস অ্যাটলিস্ট আমরা করতে পারি, জুন মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমরা অ্যালার্ট থাকতে পারি যে যে কোনো সময় আসতে পারে, পানি আসতে পারে যে কোনো। দ্বিতীয় হচ্ছে যে আমরা যেহেতু একটা যৌথ নদীগুলোর ব্যাপার আছে, বন্যাগুলো সাধারণত আরও ছোট নদী আছে, কিন্তু আমরা যদি দেখি যে 15 থেকে 20টা নদী আছে যেগুলো দিয়ে বন্যার পানিটা প্রবলভাবে ঢুকতে পারে। এইগুলোর ক্ষেত্রে আমাদের একটা 2 দেশের মধ্যে, উজানের দেশ এবং ভাটির দেশ, আমাদের একটা যৌথ একটা এগ্রিমেন্ট তো লাগবেই, একই সঙ্গে একটা আন্তর্জাতিক রক্ষা কবচের ব্যাপার আছে। সেই জায়গায় আমি বলবো যে আমরা যেভাবে এখন পর্যন্ত 3টা নদীতে আমাদের চুক্তি আছে, গঙ্গা, কুশিয়ারা, ফেনী, তো বাকি 54টা যদি বলি যে আন্তঃসীমান্ত নদী আছে, যদিও আমাদের হিসেবে আমরা গবেষণা করে দেখেছি যে 123টা আন্তঃসীমান্ত নদী আছে, এর মধ্যে 54টা হচ্ছে দাপ্তরিকভাবে স্বীকৃত, আমরা যেটা খাতাপত্রে যেটা দেখি 54টা নদীর কথা। আরও 69টা নদী আছে যেগুলো স্বীকৃত না। যেমন 16 সালে বাংলাদেশ আরও 16টা নদীকে স্বীকৃতির জন্য পাঠিয়েছে ভারতকে, ভারতের কাছ থেকে সাড়া আসেনি। তো ফলে আমরা বলবো এই জায়গাটি একটু ধরি রকম ভাই, সেটা হচ্ছে ভারতের কাছ থেকে সাড়া না আসার বিষয়। আমি পরের ইয়েতে আসি এটা তাহলে। ফলে আমাদের দ্বিতীয় হচ্ছে যে একটা দ্বিপাক্ষিক এগ্রিমেন্ট থাকতে হবে প্রত্যেকটা আন্তঃসীমান্ত নদী দিয়ে, কারণ প্রত্যেকটা আন্তঃসীমান্ত নদী সেখানকার অববাহিকার জন্য গুরুত্বপূর্ণ। তিস্তা, গঙ্গা, ব্রহ্মপুত্র বড় হতে পারে, কিন্তু খোয়াইটা বা মুহুরীটা ফেনীর জন্য গুরুত্বপূর্ণ। ফলে ফেনীর যে বন্যা আমরা দেখছি এখন সেটা মুহুরীর কারণে, ফলে মুহুরীটা নিয়েও একটা এগ্রিমেন্ট থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক রক্ষা কবচ লাগবে। জাতিসংঘ পানি প্রবাহ সনদ 1997 অথবা পানি সনদ 1992, যেটা ইউএনইসি ছিল, এখন গোটা পৃথিবী ব্যবহার করতে আবার কাছাকাছি যদি দেখি সিন্ধু কমিশনের কথা দেখি, সেখানে তো ভারত পাকিস্তান, সিন্ধু কমিশন তো ভারত পাকিস্তান করতে পারি নাই, কিন্তু সেরকম তা আমরা করতে পারিনি। এই জন্যই তো আপনার আন্তর্জাতিক রক্ষা কবচটা লাগবে। আমরা জাতিসংঘ পানি প্রবাহ সনদ 1997 স্বাক্ষর করেছি, রেটিফাই করিনি সংসদে, সেটা করতে হবে। তৃতীয় যেটা হচ্ছে দেখেন, এই যে এটা শত শত বছর ধরে বর্ষাকালে বন্যা হবে, শরৎকালে মাঝে মাঝে বৃষ্টি হবে, এটা তো আছে। এইটা দেখে যদি আমরা প্রকৃতিটা ঠিক রাখতে পারতাম। আপনি দেখেন জাতীয় নদী রক্ষা কমিশন, আমাদের তথ্য না, জাতীয় নদী রক্ষা কমিশন বলছে যে কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলে 11,000-এর বেশি দখলদার আছে যারা নদী, খাল, জলাভূমি দখল করছে। তো পানিটা যদি বেশি আসেও, আপনার কথায় যদি ক্লাউড বাস্ট হয়ও, পানিটা যদি দ্রুত চলে যেতে পারে, এর প্রবাহ পথগুলো যদি মুক্ত থাকে, নদীটা যদি আপনার গভীর থাকে, তাহলে তো চলে যেত, কিন্তু আমরা নদীগুলো দখল করছি। এবং যেহেতু মুহুরীতে আপনার একটা ব্যারেজ দিয়েছে ভারত, আমরাও দিয়েছি ভাটিতে, তো ফলে তার মানে এখানে মুহুরীতে ঠিকমতো পানি চলাচল করে না সারা বছর, শুধু বর্ষাকালে 2 মাস 3 মাস চলে। সারা বছর এটা ভরাট হয়ে যায়, এর ধারণ ক্ষমতা কমে যায়, হঠাৎ করে পানি আসে তখন যখন বিপর্যয় তৈরি হয়। তো ফলে পারে। গোড়ার কাজগুলো আমাদের করতে হবে, এটা গোড়া। এবং ভারতের দিক থেকে ঠিক আছে, আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা যৌথভাবে অনেক কিছু করব, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এটা প্রত্যেকেরই নিজস্ব জাতীয় স্বার্থ আছে এবং প্রত্যেকের হিসাব নিকাশ আছে। এই পার্টিকুলার এই ঘটনার ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমি ত্রিপুরার পত্রপত্রিকাগুলো দেখতেছিলাম, যে সেখানকার ত্রিপুরার যে গোমতী জেলা, তারা বলে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমরা যেটাকে ডিসি বলি, তো উনি 21 তারিখে কিন্তু বলতেছে যে আমরা বাঁধ খুলে দিচ্ছি। দৈনিক সংবাদ নামে একটা পত্রিকা আছে, প্রায় 59-60 বছর বয়স, সবচেয়ে বেশি চলে ত্রিপুরায়, আগরতলায়। তারা 21 তারিখে রিপোর্ট প্রকাশ করছে যে ডম্বুর বাঁধের 3টা গেট খুলে দেওয়া হয়েছে, কিন্তু 22 তারিখে এসে আবার একই পত্রিকায় রিপোর্ট করছে যে না, এটা বাঁধ এমনি অটোমেটিক্যালি পানি গেছে, খুলে দেওয়া হয়নি। কারণ ততক্ষণে বাংলাদেশে যে প্রতিক্রিয়া হয়েছে, এর জন্য ভারতীয় পররাষ্ট্র দপ্তর থেকে যে প্রেস রিলিজ দিয়েছে, সেটা পরিবর্তন হয়ে গেছে। তো ফলে ভারতের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক মেকানিজম থাকবে, আন্তর্জাতিক রক্ষা কবচ থাকতে হবে, একই সঙ্গে আমার নিজের ঘরটা আমার ঠিক রাখতে হবে। আমি শুধু দ্বিপাক্ষিক চুক্তির কথা বললাম, আন্তর্জাতিক রক্ষা কবচের কথা বললাম, কিন্তু আমার খালগুলো, আমাদের নদীগুলো আমরা দখল করলাম, ভরাট হলো, আমার প্রকৃতিকে, নদীকে
নদীর মতো পানির থাকতে প্রবাহটা দিয়ে বাকিগুলো স্বাভাবিক রাখার জন্য ব্যবস্থা রাখতে হবে। জি, আমাদের আরেকটি বিরতির সময় হচ্ছে, বিরতির পর ফিরে আসছি আবার। দর্শক, বিরতির পর ফিরছি আবারও আলাপে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশ্যে আলাপ করছি বন্যা কি আকস্মিক, সেই প্রসঙ্গে আলাপে ফিরছি আবারও। সর্দার উদয় রায়হান, আপনার কাছে এ পর্যায়ের প্রশ্ন, যেটি মানে সবার কাছেই যেটি প্রশ্ন, সেটি হচ্ছে যে পরিমাণে ভারী বৃষ্টি হয়েছে সেটি কি এই বন্যা তৈরি করতে পারতো কিনা যদি ত্রিপুরার বাঁধ খুলে দেওয়া না হতো? আপনারা প্রতিবেদনে কি লিখবেন? নিশ্চয়ই এই বন্যা সম্পর্কিত একটি প্রতিবেদন আপনাদের জমা দিতে হবে, সেখানে আপনারা কি কি বিষয় নোটিফাই করবেন, তার মধ্যে কি এই অ্যাসেসমেন্টটা থাকবে কিনা? জি, ধন্যবাদ। আসলে আমরা দেখেছি যে মানে আর কি বিগত কয়েকদিনে বড় ভারী বৃষ্টিপাত সংঘটিত হয়েছে। বিশেষ করে বিগত 7 দিনে প্রায় 500 থেকে 600 মিলিমিটার বৃষ্টি গড়ে হয়েছে আর কি আমাদের এই দেশে সহ উজান সেটি অববাহিকাতে। কি এই বন্যা তৈরি করতে পারতো যদি বাঁধ না খুলে দেওয়া হতো? জি, আচ্ছা, এখানে এই প্রসঙ্গে আমি আসছি। তো 1 নম্বর কথা হচ্ছে যে বৃষ্টিটা হয়েছে সেটা অবশ্যই অতি ভারী পর্যায়ে বৃষ্টি হয়েছে এবং এই পর্যায়ের বৃষ্টিতে বন্যা হওয়াটা স্বাভাবিক। এবং 2 নম্বর ব্যাপার হচ্ছে যে আসলে আমরা যেটা আমাদের পূর্বানুমান যেটা ছিল তার থেকে আসলে আমরা দেখেছি যে, বা পূর্বাভাস যেটা ছিল, বন্যার পূর্বাভাস ছিল, কিন্তু দেখা গেছে যে এটা প্রচণ্ড বন্যা হয়েছে আর কি। এটা আমরা লক্ষ্য করেছি এবং এটার সে আকস্মিক যে প্রবণতা সেটাও বেশি ছিল। তবে এখানে আসলে দুটি বিষয় আরও বলতে হয় যে 1 নম্বর হচ্ছে যে এটা যে আকস্মিক বন্যা, এটা পুরোটাই বৃষ্টিপাত নির্ভর বন্যা এবং বৃষ্টিপাতের কারণেই আকস্মিক বন্যা হয়। যেমন উজানে আমরা যখন প্রধান নদ নদীর পানি নেমে আসে তখন সেক্ষেত্রে আমরা একটা স্বাভাবিক পর্যায়ে একটা 4 দিন বা 5 দিন পর্যন্ত একটা লিড টাইম পাই, কারণ আমরা দেখতে পাই যে উজানে নদ নদীর পানি বাড়ছে এবং অনেক সময় ধরে আসছে সেটা পানিটা। ক্রমান্বয়ে বাংলাদেশের দিকে নেমে আসছে। কিন্তু এখানে বৃষ্টিপাত মাত্রই 3 থেকে সর্বোচ্চ 6 ঘন্টার মধ্যে বন্যা ঘটে এখানে যাচ্ছে। আরেকটা প্রশ্ন এসেই যায় যে ভারত যদি ব্যারেজ না খুলতো, বাঁধ যদি না খুলতো, সে কি এই পরিমাণ পানি ধরে রাখার ক্যাপাসিটি তার ছিল? জি, আমি এই বাঁধের প্রসঙ্গে কি ছিল সেই ক্যাপাসিটি? জি, আমি এই প্রসঙ্গেই আসছি। তো সেটি হচ্ছে যে বৃষ্টিপাতের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা সবসময় থাকবে, কারণ আসলে আমরা জানি যে আবহাওয়া বিজ্ঞান মানে আবহাওয়া যে সায়েন্স আর কি, সেটা অবশ্যই একটা মানে আর কি পদার্থবিজ্ঞান এবং একদম বিজ্ঞানের উপর ভিত্তি করেই করা। কিন্তু এখানে যে আমাদের যে অনিশ্চয়তাগুলো আছে সেটাও আবার হচ্ছে ব্যাপক, কারণ আবহাওয়া জিনিসটা হচ্ছে সর্বনিয়ত পরিবর্তনশীল। এখানে মানে এটা সদাস্বীকৃত যে বৃষ্টিপাতের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা থাকবে, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যদি আমরা বড় এরিয়াতে বা বড় স্থানের জন্য বৃষ্টিপাত প্রকাশ করি, সেটার মিলার সম্ভাবনা ছোট এরিয়া থেকে অনেক বেশি। অর্থাৎ ছোট কোনো স্থানের জন্য যখন বৃষ্টিপাত পূর্বাভাস হয় সেটার মিলার সম্ভাবনাটা কিছুটা হলেও কম থাকে। এখানে দেখা যাচ্ছে যে ত্রিপুরা রাজ্য তুলনামূলকভাবে আমাদের গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকার তুলনায় অনেক ছোট একটি জায়গা, এবং এখানে স্বাভাবিকভাবে একটা বৃষ্টিপাতের অনিশ্চয়তা বেশি ছিল। তো সেটি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এবং একই সাথে ওখানে একটা মৌসুমি লঘুচাপ বিরাজ করছিল, যেটা হচ্ছে কি ক্রমান্বয়ে প্রতি ঘন্টায় বা প্রতিদিনই বলা যায় একটা দিক পরিবর্তন করছিল, যেটা আসলে এই পর্যায়ে ধরাটা মানে কঠিন আমরা অবশ্যই। শুনছিলাম যে অনেক ক্ষেত্রে অনেকে বলছিলেন যে যদি পানি রিলিজ করা না হতো সেক্ষেত্রে ড্যাম ভেঙে যাওয়ার, বাঁধ ভেঙে যাওয়ার একটা শঙ্কা থাকতো। এই বিষয়ে স্যার আপনার কাছে একটু শুনবো। জি, না এটাই মানে ভয়টা, এটা তো বিজ্ঞানটা পরিষ্কার না, এটা হচ্ছে যে রিস্ক। তো রিস্ক রিডাকশন ইজ এ পার্ট অফ দ্য স্ট্র্যাটেজি। অতএব এমন কোনো সিদ্ধান্ত নেবে না যেটা রিস্কটাকে কমাতে পারবে না বা রিস্কটাকে রাখবে, কারণ দৈবাত কোনো কারণে যদি ছোট একটু ভাঙন ধরে, সেই ভাঙনকে সেখানে থামবে না, ভাঙন বেড়ে যাবে সঙ্গে সঙ্গে। অতএব এটাকে জিরোতে রাখতে হবে। এখন জিরোতে রাখার উপায়টা হচ্ছে যে কোনো থ্রেট যদি পারসিভ করে তাহলে খুলে দেওয়া, কিছুটা চলে যাক, প্রেশারটা রিলিজ করা। এটা কমন সেন্স স্ট্র্যাটেজি বলে তাই, হাইড্রোলজিক্যাল স্ট্র্যাটেজিও তাই বলে। রোকন ভাইয়ের কাছ থেকে শুনবো এই মন্তব্যটি। সেটা হচ্ছে ভারত কি না পারতে, ওরা কি আটকে রাখতে পারতো? এটি আদৌ সম্ভব হতো তাদের পক্ষে এটা বাঁধ না খুলে থাকা? আমি বরং তার আগে যেতে চাই যে বাঁধটা কেন ভারত যে বাঁধটা দিয়েছে আমাদেরকে জিজ্ঞেস করে দিয়েছে। এটা তো অভিন্ন এটা তো নদী, কখনোই করা হয় যৌথ নদী, তাই তো? তো বাঁধটা সেখানে দিয়েছে কেন? এটা তো হাজার বছর ধরে এই নদীগুলো ছিল এবং এখানে বর্ষাকালে পানি ছিল, শুকনো মৌসুমে পানি কম ছিল, মানুষ যাতায়াত করছে, মাছ ছিল, সব ছিল। তো এই বাঁধগুলো কেন দিয়েছে সেই প্রশ্নটা বরং তুলতে হবে। যে আমাদের যে আন্তঃসীমান্ত নদীর ক্ষেত্রে আন্তঃসীমান্ত প্রতিবেশীকে নদীর জিজ্ঞাসা না ক্ষেত্রে করে বাঁধ দেওয়া যায় কিনা? আমাদেরকে জানিয়ে কেন বাদ দেয়নি? এটা তো, এবং এমন না যে এটা রোকন ভাই, এক্ষেত্রে প্রশ্ন এসেও যায়, যদি জানিয়েও করার চেষ্টা করতো, আমরা কি সেটি নেগোশিয়েট করে মানে ভিন্ন কিছু করতে পারতাম। অবস্থায় যেতে পারার মতো সক্ষমতা ছিলাম কিনা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে? সেই সক্ষমতা আমাদের স্বাধীনতার পরপর ছিল ডেফিনেটলি। আর আমাদের মনে রাখতে হবে যে
এইটা কোনো ভৌগোলিক সীমারেখা দিয়ে বিচ্ছিন্ন দেশ না, আমরা একই দেশ ছিলাম 47 আগ পর্যন্ত। তো একই দেশ যখন আমরা 2 ভাগ বা 3 ভাগ করছি, তখন নদীগুলো তার বহু আগের, এমন না যে নদী পরে আসছে আগে, 47-এর পরে নদী হয়েছে তা তো না, বরং নদীগুলো হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, ভৌগোলিকভাবে, রাজনৈতিকভাবে এই সীমান্তগুলোর চেয়ে আগে ছিল। তো ফলে যখন আপনি উজানে ভাগটা করেছেন সীমানা, তাহলে উজানে যখন আপনি বাদ দেবেন ভাটির দেশ, আমরা এখন সীমান্তের কারণে বলছি আমি ভাটির দেশ, সীমান্তের আগে তো আমরা একই দেশ ছিলাম। এবং ওই খোয়াই নদী বা মুহুরী নদীর ভাটিতে যেরকম যে লোকগুলো, উজানে তাদের সমান অধিকার আছে। তো ফলে আমি ওই প্রশ্নটা তুলতে চাই যে এই বাঁধটা দেয়া হয়েছে, এটা আমাদেরকে বলে দেয়া হয়নি, এবং এই বাঁধটা শুধু ভাটির দেশের জন্য না, তাদের জন্যও বিপর্যয়কর হচ্ছে। এই বাঁধটা খুলে দেওয়ার কারণে ত্রিপুরাতেও দুঃখজনকভাবে মানুষ মারা গেছে, বাড়িঘর ভেঙে, ত্রিপুরা তো ভয়াবহ তারা সবাই ভয়াবহতা মানুষ। হয়েছে। আমরা সবাই একসময় একই রাষ্ট্রের অংশ ছিলাম, একই জাতির অংশ। তো ফলে এই প্রশ্ন তুলতে হবে যে বাদ দেওয়া ঠিক হয়নি, এবং এইটা ওখানকার জন্যও ঠিক হয় নাই। এবং নদী হচ্ছে আপনার, এটা মানুষের মতো, আপনার পায়ে যেমন ব্যথা, মাথাও এরকম ব্যথা। নদীকে ঠিক মতো থাকতে দিতে হবে, কোনো একটা জায়গা নষ্ট করে বাকি নদী আপনি ঠিক রাখতে পারবেন। তখন ভাই আমরা তো দেখি যে আন্তঃসীমান্ত পর্যায়ে অনেক জায়গায় ছোট ছোট অনেক ধরনের জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছে, কিন্তু সেগুলো দিয়ে কি আসলে কতটুকু বিদ্যুতের উৎপাদন হয়, কতটুকু প্রয়োজনীয়, সে বিষয়েও শুনবো। আমাদের একটি বিরতির সময় হয়েছে, একটু বিরতির পর ফিরে আসি। দর্শক, বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশে। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম। এখন প্রকাশ্যে আলাপ করছি আমরা বন্যা কি আকস্মিক সেই প্রসঙ্গে। আমরা একটু ঝটপট জেনে নিতে চাই রায়হান ভাই আপনার কাছ থেকে জানবো, সেটি হচ্ছে যে মুসাপুর ক্লোজারের কথা আমরা শুনছিলাম, সেটি পরে খোলা হলো, মুহুরী জলকপাট সেটিও পরে খোলা হলো, যেহেতু অনেক পানি চলে এসেছে, আমরা এগুলো আগে খুলতে পারতাম কিনা। কাপ্তাইয়ের কথাটা একটু শুনবো। কাপ্তাই আজকে রাত 10টায় তার 16টি গেটের 6 ইঞ্চি করে খুলে দিয়েছে। এগুলো থেকে সতর্কবার্তা রয়েছে কিনা, কোনো ধরনের শঙ্কার জায়গা আছে কিনা? জি, ধন্যবাদ। আসলে যে আমাদের যে মানে বলি যে উপকূলীয় এলাকাতে যে জল নিয়ন্ত্রণ কাঠামোগুলো আছে বা বিভিন্ন পোল্ডার এরিয়াতে যে জল নিয়ন্ত্রণ কাঠামোগুলো আছে, সেগুলো আসলে মূলত হচ্ছে কি মানে সেগুলোর অনেকটা গেট অপারেশন অনেকটা জোয়ার ভাটার উপর নির্ভরশীল। মানে বিশেষ করে আমরা জানি যে জোয়ারের সময় সাধারণত উঁচু মানে লবণাক্ত পানির প্রবেশ ঠেকানোর জন্য সেটাকে সাধারণত বন্ধ করা হয়, অপরদিকে ভাটার সময় সেটাকে খুলে দেওয়া হয়। এভাবে একটা পানির যে স্বাভাবিক আদান প্রদান প্রক্রিয়া সেটা চালু রাখা হয় আর কি। তো সেই সময় আসলে যদি এই বিষয়ে আমার পক্ষে আছে এই মুহূর্তে বিস্তারিত তথ্য নেই, কারণ যেহেতু এটা মাঠ পর্যায়ের অধীনে। আচ্ছা, আমরা তাহলে একটু ডক্টর আতিক আপনার কাছ থেকে শুনবো। সেটি হচ্ছে যে এই যে কাপ্তাই যে খুলে দেওয়া হচ্ছে, মুহুরী জলকপাটের কথা বলা হচ্ছে, মুসাপুর ক্লোজার, এগুলো তো আমরা আগে খুলতে পারতাম, দেরি করলাম কেন? দেরি করলাম আমাদের নিজস্ব স্ট্র্যাটেজি প্লাস ভারতের সঙ্গে আলাপ আলোচনা, মানে এটা বোধহয় আমরা ঠিক করিনি, দেরি বিলম্ব করার কোনো প্রশ্ন। কারণ বলা হচ্ছে এগুলো খোলার পর পানি ঝটপট নামতে শুরু করে, পানি ছেড়ে দেওয়া বা নামতে পারা উচিত ছিল। এবং বেসিক্যালি এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে রিস্ক রিডাকশন। এখন সেই মিনিমাম রিস্ক কোনটা হবে সেটাকে আমরা আগে জানতে পারি কি না, সেই হিসাবে কতগুলো স্টেপ নিতে পারি কি না, এই ধরনের বোধহয় আমাদের আরও গভীর একটু আলোচনা এবং প্রেডিকশন করতে পারা দরকার। রকন ভাই, জোয়ার ভাটার কোনো হিসাব ছিল যে কারণে পরে খোলা হলো এই ক্লোজারগুলো? না, আমার মনে হয় না। আমার মনে হয় যে যেটা আপনার বিশেষ করে আমাদের যে মুহুরী সেচ প্রকল্প আছে, সেটার আপনি গেলে দেখবেন যে এইটা খুব ওয়েল মেনটেইনড না, রক্ষণাবেক্ষণের নিয়ে প্রশ্ন আছে, এবং এইটা যে উদ্দেশ্যে করা হয়েছিল সেই উদ্দেশ্য কতখানি পূরণ হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন আছে। শুধু মুহুরী সেচ প্রকল্প না, আপনি দেখবেন যে সারা দেশে অনেক খাল মেরে ফেলা হয়েছে, ছোট নদী মেরে ফেলা হয়েছে শুধু এই ধরনের ক্লোজার তৈরি করে, স্লুইস গেট তৈরি করে। স্লুইস গেটটাও কাজে আসতেছে না, নদীটাও মারা গেছে। তো এইটা মুহুরী সেচ প্রকল্প এবং অন্যগুলো পরে কেন খুলে দেওয়া হয়েছে সেটা একটা অপারেশনাল ব্যাপার, অপারেশনাল ফল্ট, এবং জবাবদিহি করা দরকার কেন করেছে। এটা যারা দায়িত্বে আছে তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। একই সঙ্গে নীতিগত সিদ্ধান্ত নেওয়ারও প্রশ্ন আছে যে আমরা এই যে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে এই ধরনের স্থাপনা আমরা নদীতে দেবো কিনা। আমরা যেমন বায়ুর ক্ষেত্রে বায়ুকে বন্ধ রাখতে পারি না, উদয় ভাই বলছিলেন যে জল নিয়ন্ত্রণ কাঠামোগুলো, বাংলাদেশের মতো একটা দেশ যেটা হচ্ছে নদীমাতৃক, আমাদের হাজারো নদী জালের মতো ছড়ায় আছে, সেখানে আপনি নদীকে নিয়ন্ত্রণ করতে যাওয়ার মতো মূর্খতা আর হয় না। তো ফলে নীতিগতভাবে এই সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আছে যে আমরা নদীকে নিয়ন্ত্রণ করব কি না।
আমরা ফ্লাড কন্ট্রোল করব কিনা, করতে পারবো কিনা। ফ্লাড কখন আপনি কন্ট্রোল করতে পারবেন না, আপনি যখন এটা বৃষ্টি হবে, পানি হবে এবং সে সাগরের দিকে যাবে, নদী সাগরের দিকে যাবে। কাপ্তাইটা নিয়ে একটু শুনতে চাই রোকন ভাই। কাপ্তাইয়ের যে জল খুলে দেওয়া হলো বা 16টি গেট খুলে দেওয়া হলো 6 ইঞ্চি করে, তাতে সতর্কের জায়গাটা আসলে কি এখানে? এইটা আমি মেয়ারলি বলতে পারি যে ভাটির দিকে, রাউজান নিম্নাঞ্চলে যারা বসবাসকারী কর্ণফুলীতে বাকি সতর্ক থাকতে হবে। কিন্তু কাপ্তাই নিয়ে প্রশ্ন তোলা দরকার যে আপনি যে পরিমাণ বিদ্যুৎ পাচ্ছেন, কত টাকা খরচ করে এই বিদ্যুৎ পাচ্ছেন, এবং কাপ্তাই ড্যাম করতে গিয়ে আপনি রাঙ্গামাটির একটা প্রাচীন শহরকে ডুবিয়ে দেওয়া হয়েছে, ডুবিয়ে দিচ্ছেন। আজকে যে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সমস্যা, যে নিরাপত্তার সমস্যা, এটা শুরু হয়েছিল এই কাপ্তাই ড্যাম দিয়ে। কাপ্তাই ড্যাম যখন তৈরি করে 60-এর দশকে রাঙ্গামাটির পুরো শহর এবং জনপদকে ডুবিয়ে দেওয়া হয়েছিল, চাকমারা উদ্বাস্তু হয়েছিল, তখন থেকে এটা শুরু। তো ফলে আপনি এই কয়শো 230 না কত মেগাওয়াট বিদ্যুতের জন্য আপনি একটা নিরাপত্তা হুমকি তৈরি করেছেন, আপনি জনজীবন ক্ষতিগ্রস্ত করেছেন এবং একই বাংলাদেশের একটা জনগোষ্ঠীকে উদ্বাস্তু বানিয়েছেন। তারা শেষ পর্যন্ত বাধ্য হয়েছে। সেটি নিয়ে আলাদা আলাদা ভাবনা জায়গা। যে প্রশ্ন রেখে গিয়েছিলাম ওই যে ড্যামের বিষয়গুলো, সীমান্তের ড্যাম, এটি দিয়ে আলাপ শেষ করব। কোনটা? ড্যামের কথা, যে আমাদের আন্তঃসীমান্ত নদীর সীমান্তের ওপারে ছোট 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 হচ্ছে জল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে রাখা হয়েছে, যে কারণে এই জায়গাগুলো থেকে আমাদের কত কত কি পরিমাণ বিদ্যুৎ তারা পায়, যে কারণে এই ড্যামগুলো যৌক্তিকতা কি রয়েছে কিনা। আমার কাছে মনে হয় না যে এই ড্যামগুলোর যৌক্তিকতা আছে। আমি এখানে ভাটির দেশ থেকে দেখি যে উজানের দেশে এগুলো নিয়ে বিক্ষোভ হচ্ছে, যে ডম্বুর ড্যাম এইটা নিয়ে সেখানকার আদিবাসীরা বিক্ষোভ করছে। সেখান থেকে কিন্তু বিদ্যুৎ আমাদের এখানে আসে, আসে। এবং আমি আজকে দেখছিলাম যে সেখানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলতেছিলেন যে আমরা কত 183 কোটি টাকা না 83 কোটি টাকা তারা পাই। আর তো এই ড্যামগুলো নিয়ে ওই জনপদেই প্রশ্ন আছে, শুধু ত্রিপুরা না, ত্রিপুরা, মেঘালয়, আসাম, মণিপুর। যে আমাদের তিপাইমুখ ড্যামটা বন্ধ হলো আমাদের প্রতিবাদের কারণে না, মণিপুরের লোকজনের প্রতিবাদের কারণে। তো ফলে এটা আশা করি যে ভারত নিজেরাও বিবেচনা করবে যে এই ড্যামগুলো তাদের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের সামাজিক, অর্থনৈতিক এবং মূল্য অনেক বেশি। আপনি বিদ্যুৎ পাচ্ছেন, মাছ হারাচ্ছেন, আপনি বিদ্যুৎ পাচ্ছেন, আপনি বনজ সম্পদ হারাচ্ছেন, আপনি বিদ্যুৎ পাচ্ছেন এবং এটা টেকসই না। পুরো অঞ্চলটা হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চল। এটা এই যে এখানে এত কংক্রিটের আমরা জঞ্জাল তৈরি করছি, ওজন তৈরি করছি, এটা ভূমিকম্পের জন্য আমাদের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আপনি সিকিমে দেখছেন যে 2 দিন পর পর এখন পাহাড় ধস হচ্ছে, যে জলবিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা দেখলাম এর মধ্যেও গেল। তো ফলে এটা ভারতের শুভবুদ্ধির নিশ্চয় উদয় হবে, কিন্তু বাংলাদেশের দিক থেকে বলতে হবে ঠিক আছে, তুমি যদি ড্যাম দিতেই চাও তাহলে যৌথ নদীগুলোতে না, কারণ যৌথ নদীগুলোতে আমার অধিকার, স্বার্থের জায়গা রয়েছে সেই জায়গাগুলো থেকে, এবং সতর্কবার্তা পাওয়ার অধিকার রয়েছে, সতর্কবার্তা পাওয়ার এই রাজনৈতিক সীমারেখা হওয়ার আগে এটা আমাদেরও নদী ছিল। তিনজনকে অসংখ্য ধন্যবাদ, সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আরো বিস্তারিত আলাপের সুযোগ হবে আরো কোনো দিন অন্যান্য বিষয় নিয়ে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, শেষ করছি এখন প্রকাশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।